হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি লার্নিং। আজ আমরা আলোচনা করব বৈদিক কালচার, ইন্ডিয়ার হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এই বৈদিক কালচারকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড, আরেকটি হচ্ছে পোস্ট বৈদিক এরা। আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড, এবং এটা মেনলি 1500 বিসি থেকে 1000 বিসি অবধি ধরা হয়। এবং এই যুগের বিশেষ বিশেষ গুরুত্ব, এই যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই যুগের সামাজিক জীবনযাত্রা, রাজনৈতিক জীবনযাত্রা, ধর্মীয় জীবনযাত্রা এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে আসে সেইগুলিকে মাথায় রেখে আমরা আলোচনা শুরু করব। আসুন শুরু করা যাক বৈদিক কালচার ফ্রম ইন্ডিয়ান হিস্ট্রি। বৈদিক কালচারে আমরা প্রথমে যদি দেখি যে কিভাবে বৈদিক কালচারটা শুরু হয়। আফটার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক কালচার রাইজেস। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ধ্বংস হওয়ার পরে, সিন্ধু সভ্যতার পতন হওয়ার পরে বৈদিক সভ্যতা গড়ে ওঠে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, আর বৈদিক কালচার হচ্ছে গ্রামকেন্দ্রিক সভ্যতা। নগরকেন্দ্রিক সভ্যতা ধ্বংস হওয়ার পরে গ্রামকেন্দ্রিক সভ্যতা শুরু হওয়া, এ যেন উল্টো পথের যাত্রা। বৈদিক কালচারে ক্রিয়েটার অফ দিস কালচার ইজ কল্ড আর্য। এই সংস্কৃতির যারা সৃষ্টিকর্তা তাদেরকে আর্য বলা হয়। আর্য সামটাইমস ট্রিটেড অ্যাজ রেস, সামটাইমস অ্যাজ লিঙ্গুইস্টিক আইডিয়া। আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত বা অভিজাত মানুষ। আর্য বলতে অনেক সময় একটি জাতিকে বোঝায়, আবার অনেক সময় এটি হচ্ছে একটি ভাষাগত ধারণা। সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মান, গথিক, কেল্টিক, পার্সিক প্রভৃতি ভাষার মধ্যে একটা মূলগত সাদৃশ্য রয়েছে। এই মূল ভাষা থেকে এই ভাষাগুলি উৎপন্ন, একই মূল ভাষা থেকে এই ভাষাগুলি উৎপন্ন। এই ভাষাগুলিকে একত্রে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়। এই সব ভাষায় যারা কথা বলে তাদেরকে আর্য বলা হয়। এবারে আসি, প্রকৃত অরিজিনাল হোম রিমেন্স কন্ট্রোভার্সিয়াল। পপুলার বিলিভ আরিয়ান্স মাইগ্রেটেড ফ্রম সেন্ট্রাল এশিয়া ইন্টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন সেভারাল স্টেজেস ডিউরিং 2000 to 1500 বিসি। আর্যদের প্রকৃত বাসস্থান কোথায়, এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মতে। তবে এটাকে মান্যতা দেওয়া হয় যে আর্যরা মধ্য এশিয়া থেকে এসছেন, এবং তাদের আসার যে তাদের আসার পদ্ধতিটি ধাপে ধাপে ঘটেছে, এবং সেটি ঘটেছে 2000 বিসি থেকে 1500 বিসির মধ্যে। এবারে আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দেখা যায়, সেটা হচ্ছে যে মূল ইন্দো ইউরোপীয় ভাষার সর্বাধিক শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে, এবং এ থেকেই বোঝা যায় মূল ভাষার সঙ্গে সংস্কৃতের যোগাযোগই বেশি। আর গ্রুপ দ্যাট কেম টু ইন্ডিয়া ফার্স্ট সেটেলড ইন দ্য প্রেজেন্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড দ্য পাঞ্জাব, দেন কল্ড সপ্তসিন্ধু। এখন যে গ্রুপটা এসছে মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে, তারা প্রথম যে গ্রুপটা এসছে, তারা এসে তাদের বাসস্থান প্রথম তৈরি করে কোথায় না, ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড দ্য পাঞ্জাব, যেটা হচ্ছে পাঞ্জাব এবং যে ফ্রন্টিয়ার প্রভিন্স রয়েছে অর্থাৎ আফগানিস্তান, কাবুল, পাঞ্জাব, পাকিস্তান, এই সমস্ত যে এরিয়াটা রয়েছে। দেন কল্ড সপ্তসিন্ধু, তখন যাকে বলা হতো কি না, সপ্তসিন্ধু নামেই সেটি পরিচিত ছিল। সপ্তসিন্ধু অঞ্চল পাঞ্জাবের 5টি নদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা এবং সিন্ধু ও সরস্বতীর নাম অনুসারে এই অঞ্চলটিকে বলা হয় সপ্তসিন্ধু। আফগানিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধুর অংশবিশেষ প্রভৃতি অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার হয়। Gradually pushed into the valley of the
গঙ্গাজ অ্যান্ড যমুনা, এবং তারা ধীরে ধীরে করে কি না গঙ্গা এবং যমুনার তীরবর্তী অঞ্চলে তাদের আস্তে আস্তে বাসস্থানটিকে বিস্তার করে। এবং অ্যান উপনিষদ, বৈদিক লিটারেচার 1500 BC to 600 BC. Vedic literature comprises with number 1 Vedas or Samhitas, number 2 Brahmanas, number 3 আরণ্যক, নাম্বার 4 উপনিষদ। যদি আমরা টোটাল বৈদিক সাহিত্যটাকে আমরা ধরি তাহলে এটি 4 ভাগে বিভক্ত। একটি হচ্ছে বেদ বা সংহিতা, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, নাম্বার 3 আরণ্যক, নাম্বার 4 উপনিষদ। এবং এই টোটাল যে বৈদিক লিটারেচার এটা লেখা হয়েছিল 1500 BC থেকে 600 BCর মধ্যে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বৈদিক লিটারেচার আর বেদাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈদিক সাহিত্য সেটা হচ্ছে বেদ। ইট ইজ কল্ড অপুরুষেয়, দ্যাট ইজ নট ক্রিয়েটেড বাই ম্যান বাট গড। বেদকে বলা হয় অপুরুষীয়, যার অর্থ হচ্ছে এটি ভগবানের সৃষ্টি, মানুষের সৃষ্টি নয়। নিত্য, দ্যাট ইজ এক্সিস্টিং ইন অল ইটার্নিটি, একে বলা হয় নিত্য, যার অর্থ হচ্ছে যে এটি অসীম কাল বা অনন্ত কাল ধরে এটি স্থায়ী। অ্যান্ড অলসো কল্ড শ্রুতি। শ্রুতি কেন বলা হয় না বেদকে বছরের পর বছর ধরে শুনে শুনে মনে রাখা হতো, তার উত্তরাধিকার সূত্রে তার পরবর্তী বংশধর শুনতো, সে তার পরবর্তী বংশধরকে শোনাতো, তারপরে এইভাবে সেটা শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের অপর নাম ছিল শ্রুতি। সেই 4টি প্রধান বেদের নাম হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে ঋগ্বেদ ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট ইন দ্য ওয়ার্ল্ড। ঋগ্বেদ হচ্ছে বিশ্বের মধ্যে প্রাচীনতম গ্রন্থ। অলসো নোন অ্যাজ দ্য ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড। এটাকে মানব জাতির প্রথম বা সর্বপ্রাচীন গ্রন্থ হিসাবেও বলা হয়। ইট কন্টেন্স 1028 hymns and 10,580 verses divided into 10 mandalas. এটি 1028টি হাইমস রয়েছে, স্তোত্র রয়েছে, এবং এর মধ্যে 10,580টি ভার্স রয়েছে, এবং এটি টোটাল 10টা মণ্ডল অর্থাৎ অধ্যায়ে বিভক্ত, যার মধ্যে 6 মণ্ডলজ মানে 6টা মণ্ডল বা 6টা অধ্যায়, 2nd to 7th 2 থেকে 7 পর্যন্ত তাদেরকে বলা হয় গোত্র বা বংশমণ্ডল। 1st and 10th আর said to added later। প্রথম এবং 10 নম্বর মণ্ডল পরে যোগ করা হয়েছিল। 10th contains পুরুষ সূক্ত হুইচ কন্টেন্স 4 বর্ণজ। সবচেয়ে যেটা আলোচিত সেই সময়কার সেটা হচ্ছে বর্ণপ্রথা। বর্ণ সিস্টেম আলোচনা করা হয়েছে 10ম অধ্যায়ে, এবং যার নাম দেওয়া হয়েছে পুরুষ সূক্ত হাইমস। নেক্সট ঋগ্বেদা রিসাইটেড বাই হোত্রী। এখানে যারা যারা এই সমস্ত বেদকে পাঠ করতেন তাদেরকে কি বলা হতো, এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে এসছে। ঋগ্বেদ যিনি পাঠ করতেন তাকে বলা হতো হোত্রী, সামবেদ যিনি পাঠ করতেন তাকে বলা হয় উদ্গাত্রী, আর যজুর্বেদা বলা হয় যে যজুর্বেদাতে কি রয়েছে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে না। বুক অফ স্যাক্রিফিশিয়াল প্রেয়ার্স, অর্থাৎ এই যে যাগযজ্ঞ যে সমস্ত আচার নিয়ম কানুন মেনে হয় এগুলো সব যজুর্বেদে পাওয়া যায়। অথর্ববেদ বুক অফ ম্যাজিক্যাল ফর্মুলা, অর্থাৎ এখানে ওই মন্ত্রতন্ত্র, আগে বেদের সময় মানুষজন বিশ্বাস করতেন মন্ত্রতন্ত্রের অসীম ক্ষমতা এবং তা দিয়ে মানুষের রোগ অসুখ পর্যন্ত সারিয়ে তোলা যায়, সে সমস্ত ম্যাজিক্যাল ফর্মুলা নিয়ে রয়েছে অথর্ববেদ। নেক্সট এবারে আর্লি বৈদিক পিরিয়ডের একটা মানচিত্র রয়েছে, যে মানচিত্রটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে কোন কোন জায়গাতে তারা ছড়িয়ে পড়েছিলেন। দেখতে পাবো তাদের বিস্তৃত অঞ্চল এবং কোন অঞ্চলে তারা বসবাস করতেন। এবারে আসি ঋগ্বেদা। ঋগ বৈদিক যুগে
আলোচনাতে আসতে গেলে আমাদের বৈদিক যুগের যেটা আর্লি বৈদিক এজ সেটা মেনলি ঋগ বৈদিক যুগ বলা হয়, এবং ঋগ বেদ থেকে এই যুগের সমস্ত তথ্য পাওয়া যায় বলে এটাকে ঋগ বৈদিক যুগ বলে। ঋগ বেদা ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ ফর দিস পিরিয়ড। এই সময়ের জন্য ঋগ্বেদই হচ্ছে একমাত্র জ্ঞানের আধার। ফ্রম দ্য নেমস অফ রিভার্স, মাউন্টেন্স, হিমাবন্ত দ্যাট ইজ হিমালয়াস, মুঞ্জাবন্ত that is Hindu Kush, and ocean in Rig Veda, we have clear idea of geographical area in which Rig Vedic people lived. ঋগ বৈদিকের যে সমস্ত লেখাগুলি রয়েছে তাতে আমরা দেখতে পাই পর্বতের নাম, যেখানে তাকে বলা হয়েছে হিমবান্ত। হিমবান্ত হচ্ছে হিমালয়কে উল্লেখ করা হয়েছে হিমবান্ত নামে। মুঞ্জাবান্ত নামে হিন্দুকুশ পর্বতমালাকে উল্লেখ করা হয়েছে, এবং সেখানে মহাসাগরের নাম রয়েছে। এই সমস্ত কিছু জানার পরে ঐতিহাসিকরা একটা পরিষ্কার জিওগ্রাফিক্যাল এরিয়া, ভৌগোলিক একটি জায়গার তারা পরিমার্জনা করতে পারেন যে কোন জায়গাতে ঋগ বৈদিক পিপলরা বসবাস করতেন। অ্যাকর্ডিং টু ঋগ বেদা, দ্য ফেমাস Dasarajan war, 10 kings participated in a war against Sudas, was a Bharat king of Tritsus family. এবারে হয়েছিল কি না, 10 রাজার যুদ্ধ হয়েছিল, ঋগ্বেদের বর্ণনাতে রয়েছে, এবং এটি খুবই ফেমাস একটি যুদ্ধ ছিল, যেখানে সুদাস নামক রাজার বিরুদ্ধে 10 রাজা একত্রিত হয়ে যুদ্ধটি লড়েছিলেন, এবং এখানে সুদাসের জয় হয়েছিল। এবং সুদাস ছিল ভারত কিং, অর্থাৎ ভারত যে জাতি তাদের ছিল, তাদের ভিন্ন ভিন্ন জাতি, যেটা আমরা মানচিত্রতে দেখলাম, সেই মানচিত্রতে ভারতও একটা ক্ল্যান রয়েছে, সেই জাতির রাজা ছিল সুদাস, এবং সে ত্রিৎসুস ফ্যামিলি থেকে বিলং করত, এবং সেখানে এই যুদ্ধে রাজা সুদাসের জয় হয়েছে। তাহলে এটা আমরা ঋগ বৈদিক যুগ থেকে আমরা জেনেছি। দ্য ব্যাটল ওয়াজ ফট অন দ্য ব্যাঙ্ক অফ পুরুষনী, সুদাস ইমাস ভিক্টোরিয়াস। কোথায় লড়া হয়েছিল না, পুরুষনী রিভারের ব্যাঙ্ক অর্থাৎ তীরে এই যুদ্ধটি লড়া হয়েছিল। এই যুদ্ধটি হয়েছিল পুরুষনী মানে বর্তমান যার নাম হচ্ছে রাভি নদী, এবং এই যুদ্ধে সুদাস জয়লাভ করেছিলেন। নেক্সট যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি ঋগ বৈদিক যে লেখা রয়েছে, ঋগ বৈদিক গ্রন্থ, তারই একটি পেজের ছবি। এইভাবে লিপিবদ্ধ করা হয়েছে 1028টি হাইমসকে। নেক্সট, পলিটিক্যাল লাইফ। এবারে ঋগ বৈদিক যুগের মানুষজনের রাজনৈতিক জীবনযাত্রা কেমন ছিল। রাজনৈতিক জীবনযাত্রা বলতে গেলে প্রথমে আমরা আলোচনা করব তাদের ফ্যামিলি। দ্য কুলা ফ্যামিলিকে একটা ইউনিট হিসাবে ধরা হয়, এবং সেই ইউনিটের নাম বলা হতো কুল। ওয়াজ দ্য বেসিস অফ বোথ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন। সামাজিক এবং রাজনৈতিক যে কোনো অর্গানাইজেশনের মূল ইউনিটটি হলো কুল বা ফ্যামিলি। অ্যাবাভ দ্য কুল দ্য গ্রাম, অর্থাৎ অনেকগুলো কুল নিয়ে একটা গ্রাম তৈরি হতো, অনেকগুলো গ্রাম নিয়ে একটা ভিস তৈরি হতো, অনেকগুলো ভিস নিয়ে জন তৈরি হতো, অনেকগুলো জন নিয়ে রাষ্ট্র তৈরি হতো। এইভাবে এখন আমরা যেমন বলি গ্রাম, তারপরে আমাদের রয়েছে অঞ্চল, অঞ্চলের পরে রয়েছে ব্লক, ব্লকের পরে রয়েছে সাব ডিভিশন, সাব ডিভিশনের পরে রয়েছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে রয়েছে স্টেট, স্টেটের পর রয়েছে কান্ট্রি। একই রকমভাবে সিস্টেমটা তখন চলতো কীভাবে না, প্রথমে কুল, তারপর গ্রাম, তারপরে ভিস, তারপর জন, তারপর রাষ্ট্র। এ গ্রুপ অফ কুল ফর্মড এ গ্রাম অ্যান্ড সো অন। একই রকমভাবে যেটা আমরা অনেকগুলো ফ্যামিলি নিয়ে একটি গ্রাম, তারপরে এইভাবে অনেকগুলো গ্রাম নিয়ে একটি ভিস, অনেকগুলো ভিস নিয়ে একটি জন। এবারে আমরা দেখি তাদের এই সোসাইটি পেট্রিয়ার্ক্যাল ইন নেচার, মানে সে সময় সমাজ ছিল পিতৃতান্ত্রিক। এবারে কয়েকটা আমি ইউনিট এবং তাদের হেড, এই যে ইউনিটগুলো আমরা পড়লাম, তাদের যে প্রধান, তাদেরকে কি বলা হয় সেটা আমি আপনাদের লিপিবদ্ধ করেছি। কুল, তার যে হেড তাকে বলা হয় কুলপ।
তারপরে গ্রামর যে হেড তাকে বলা হয় গ্রামিণী, ভিসের যে হেড তাকে বলা হয় ভিসপতি, জানার যে হেড তাকে বলা হয় গোপা বা গোপাতি, রাষ্ট্রর যে হেড তাকে বলা হয় রাজন মানে তিনি রাজা। এইভাবে আমাদের পলিটিক্যাল লাইফের ফ্যামিলি স্ট্রাকচার, ফ্যামিলি থেকে কিভাবে একটা রাষ্ট্র তৈরি হতো সেটার বর্ণনা আমরা এখানে পাই। নেক্সট, ভ্যারি লিটল নোন অ্যাবাউট মিনিস্টার্স অব দ্য কিং, মানে ঋগ্বৈদিক গ্রন্থ থেকে রাজাদের যে মন্ত্রীরা ছিলেন সে সম্বন্ধে খুব বেশি জানা যায়নি। দ্য পুরোহিতা ওয়াজ দ্য ফার্স্ট র্যাঙ্কিং অফিসিয়াল, যেটা জানা গেছে সেটা হচ্ছে যে সেই সমাজে পুরোহিত ছিলেন প্রথম সারির অফিসিয়ালস, মানে যাদেরকে দিয়ে রাষ্ট্র শাসন করা হতো তার মধ্যে পুরোহিত ছিলেন অন্যতম। আদার ইম্পর্ট্যান্ট রয়্যাল অফিসিয়ালসের মধ্যে যারা ছিলেন সেনানি, আর্মি চিফ, তাদের যে লড়াই হতো, যুদ্ধ হতো, মেনলি যুদ্ধ হতো, যা নিয়ে তা আমরা বিস্তারিত পরে আলোচনা করব, তাকে বলা হতো সেনানি। আর হেড অফ ভিলেজ, গ্রামের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো গ্রামণী। বশিষ্ঠ অ্যান্ড বিশ্বামিত্র আর পাওয়ারফুল পুরোহিত। বশিষ্ঠ এবং বিশ্বামিত্র সে যুগের ছিলেন শক্তিশালী পুরোহিত। নেক্সট, আর্মি কনসিস্ট অফ ফুটস, সোলজার্স অ্যান্ড চ্যারিয়টার্স। যে সেনাবাহিনী ছিল, অর্থাৎ রাজ্য থাকলে রাজা থাকবে, রাজা থাকলে সৈন্য থাকবে, হ্যাঁ, দুটো রাজ্যের মধ্যে যুদ্ধ হবে, তো এই সমস্ত যে জিনিসগুলো ঘটতো তার মধ্যে তখন কি ধরনের সৈন্য ছিল? সৈন্যদের তারা ছিল ফুট সোলজার্স, মানে পদাতিক বাহিনী, আর চ্যারিয়টার্স মানে হচ্ছে রথ এবং ফুট সোলজার্সের মাধ্যমেই তাদের যুদ্ধগুলো অনুষ্ঠিত হতো বা ঘটত। উড, স্টোন বোন অ্যান্ড মেটালস ওয়ার ইউজড ইন ওয়েপন্স। কী ব্যবহার করা হতো? অস্ত্র হিসাবে কাঠ ব্যবহার করা হতো, পাথর ব্যবহার করা হতো, হাড় ব্যবহার করা হতো, আর মেটালস ধাতু ব্যবহার করা হতো, বা ধাতুর তৈরি ভিন্ন ভিন্ন অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো সে সময় যুদ্ধের জন্য। নেক্সট, ঋগ্বেদা স্পিক্স অফ অ্যাসেম্বলিজ সাচ এজ সভা, সমিতি, বিধাত অ্যান্ড গণ। সে সময়ে যে ছিল একটা সুন্দর সাজানো একটা সভা ওয়াজ এ কমিটি অফ ফিউ প্রিভিলেজড অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ সভা যেটা ছিল সেটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবৃদ্ধদের প্রতিষ্ঠান ছিল। সমিতি ওয়াজ মোর রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সমিতি ছিল অধিকতর প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। ওমেন্স ওয়ার অলসো পার্টিসিপেটেড হিয়ার। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা রেভলিউশন তখন, যেটা আমরা এখন রেভলিউশন হিসেবে দেখছি যে নারীর অধিকার, সেই সময় 1500 খ্রিস্টপূর্বাব্দে সেই সমিতিতে নারীরা সমানভাবে অংশগ্রহণ করতে পারত এবং তারা তাদের বক্তব্য সমানভাবেই রাখতে পারত। ঘোষা, অপালা, বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা অ্যাটেন্ড হায়ার এডুকেশন। অর্থাৎ ঘোষা, অপালা, বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা প্রমুখ নারী শিক্ষার উচ্চতর স্তরে পৌঁছেছিলেন। অনেক নারী আবার অবিবাহিতা থেকে বিদ্যাচর্চা ও শাস্ত্রালোচনায় জীবন অতিবাহিত করতেন। সতীদাহ বা বাল্যবিবাহ সে যুগে প্রচলিত ছিল না। প্রতি নির্বাচনে মেয়েদের স্বাধীনতা ছিল। প্রণপ্রথা প্রচলিত ছিল। নারীদের নৈতিকতার মান ছিল খুবই উঁচু। নেক্সট, সোশ্যাল লাইফ, সামাজিক জীবন। রাজনৈতিক জীবন আমরা দেখলাম, এবারে আমরা সামাজিক জীবন যখন দেখব, সামাজিক জীবনে ঋগ্বৈদিক সোসাইটি কম্প্রাইজড অফ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বেসড অন অকুপেশন অর প্রফেশন। সামাজিক জীবনে 4টা বর্ণ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেটা কার উপর নির্ভর করত? অকুপেশন মানে হচ্ছে পেশা, অর প্রফেশন মানে বৃত্তি। ইন এ হাইম এ পার্সন সেজ ইন ঋগ্বেদাতে একটি হাইমে একজন ব্যক্তি বলছেন, আই এম এ সিঙ্গার, আমি একজন গায়ক। মাই ফাদার ইজ এ ফিজিশিয়ান, আমার বাবা একজন চিকিৎসক। মাই মাদার ইজ এ গ্রিন্ডার অফ কর্ন,
আমার মা হচ্ছেন কি না শস্য পেশাই করা তার কাজ। তাহলে তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে আই এম এ সিঙ্গার, আমি একজন গায়ক। মানে তিনি বলতে চাইছেন যে আমরা কাজের মাধ্যমে তখন পেশাটাকে নির্বাচন করা হতো, পেশাটা বংশ পারম্পরিক ছিল না। চাইল্ড ম্যারেজ ইজ নট অ্যালাউড, খুবই ভালো একটা পদক্ষেপ। তখন মানুষের মনে চিন্তাধারা ছিল যে চাইল্ড ম্যারেজ অমান্য করা হতো বা বাল্যবিবাহ চালু ছিল না। এ উইডো কুড ম্যারি দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ আর ডিসিজড হাজব্যান্ড, অর্থাৎ যদি কোনো পুরুষ মারা যায় তাহলে এ উইডো কুড ম্যারি, এটা খুবই গুরুত্বপূর্ণ, একজন বিধবা বিয়ে করতে পারেন যদি তিনি ইচ্ছা করেন। কাকে? না ইয়ঙ্গার ব্রাদার অফ দ্য ডিজিজড হাজব্যান্ড, যে তার স্বামী ছিলেন, তিনি মারা যাওয়ার পরে তার ভাইকে বিয়ে করতে পারেন। এবং ওই ডিজিজ হাজব্যান্ড যিনি ছিলেন এটাকে বলা হতো কি নিয়োগা। এটা খুবই ভালো থট, যেটা আমরা 1500 BC-তে আমরা দেখেছিলাম ঋক বৈদিক সাহিত্যের মধ্যে। এবারে আসি পরের এতে, দ্য কাউ ওয়াজ অলরেডি ডিমড অঘন্য, দ্যাট ইজ নট টু বি কিল্ড। এবারে আসি যে গরুর অবস্থান ছিল সে সময় সর্বোচ্চ স্থানে। কিভাবে? না, গরুর জন্য দুটো দলের মধ্যে যুদ্ধ হতো, গোধন বলা হতো, অর্থাৎ গরুকে সম্পত্তি হিসাবে স্বীকার করা হতো। এবং দ্য কাউ ওয়াজ অলরেডি ডিমড অঘন্য বা অঘ্ন, অর্থাৎ গরুকে কোনো প্রকারেই হত্যা করা যাবে না। দে ওয়ার ইউজড লেদার, কটন, ওমেন্স ইউজড গোল্ড, সিলভার, ভ্যালুয়েবল স্টোন অ্যাজ অর্নামেন্ট। তারা কি করতেন? না, দে ওয়ার ইউজড লেদার, কটন, তারা চামড়া ব্যবহার করতেন, কটন ব্যবহার করতেন, সুতোর তৈরি জিনিসপত্র, আর নারীরা ব্যবহার করতেন কিনা সোনা, রূপো এবং ভ্যালুয়েবল স্টোন, দামি পাথর ব্যবহার করতেন অলংকার হিসাবে। মানে তখন সাজসজ্জাও নারীদের মধ্যে ছিল বহুলভাবে প্রচলিত। গডস ওরশিপড ওয়ার জেনারেলি দ্য পার্সনিফাইড পাওয়ার অফ নেচার। নেক্সট যে পোর্শনে আমরা আসবো সেটা হচ্ছে রিলিজিয়াস লাইফ। রিলিজিয়াস লাইফটা কেমন ছিল? ধর্মীয় জীবন। গডস ওরশিপড ওয়ার জেনারেলি দ্য পার্সনিফাইড পাওয়ার অফ নেচার। ভগবানের আরাধনা করা হতো, এবং এই যে আরাধনাটা হতো, এই আরাধনাটা মেনলি পার্সনিফাইড পাওয়ার অফ নেচার, অর্থাৎ নেচারকে পার্সনিফিকেশন করা হতো। যেমন বৃষ্টির দেবতা, সূর্যের দেবতা, এই সমস্তভাবে বহু দেবতা সেখানে ছিলেন যাদেরকে ঋক বৈদিক যুগের মানুষজন আরাধনা করতেন। ফায়ার ওয়াজ sacred as it was regarded to be the intermediary between man and God. আগুনকে খুবই পবিত্র মানা হতো, এখনও মানা হয়। মানুষজন বিশ্বাস করতেন ঋক বৈদিক যুগে যে আগুন হচ্ছে মানুষ এবং ঈশ্বর দুজনের মধ্যে মেলবন্ধনের একটি সেতু। দেয়ার ওয়ার নিয়ারলি 33 গডস, প্রায় সে সময় 33 দেবতার পূজা করা হতো। লেটার ডে ট্র্যাডিশন ক্লাসিফাইড দেম ইন্টু 3 ক্যাটাগরিজ। পরবর্তীকালে ঐতিহাসিকরা তাকে 3টি ভাগে ভাগ করেছেন। 1 টেরিস্ট্রিয়াল বা পৃথিবীর স্থানা, লাইক পৃথিবী, অগ্নি, সোমা। নাম্বার 2 এরিয়াল, ইন্টারমিডিয়েট, লাইক ইন্দ্র, রুদ্র। নাম্বার 3 সিলেস্টিয়াল, বায়ুস্থান, লাইক সূর্য, বরুণ, অদিতি। তাহলে আমরা যে সমস্ত দেবদেবীর পূজা হতো তার একটা আইডিয়া পেলাম। সে সময় পৃথিবী, অগ্নি, সোমা পূজা হতো। ইন্দ্র, রুদ্র, সূর্য, বরুণ, অদিতি সবারই পূজা হতো। নেক্সট, ইন্দ্র অর পুরন্দর। ইন্দ্রর স্থান ছিল দেবতাদের মধ্যে সবচেয়ে উপরে। কেন বলা হচ্ছে? তার কারণ ঋক বৈদিক যে গ্রন্থটি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি স্তোত্র উৎসর্গ করা হয়েছে দেবরাজ ইন্দ্রকে। তাকে বলা হতো পুরন্দর বা
ডেস্ট্রয়ার অফ ফোর্ট। ডেস্ট্রয়ার অফ ফোর্ট কেন বলা হতো? ঋগ বৈদিক যুগে যে জীবন ছিল তাতে যে আমরা একটি একটি যে গ্রাম, সে গ্রাম একটি দুর্গ তৈরি করা হতো তার চারপাশে, বাইরের আক্রমণ থেকে, শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আর ডেস্ট্রয়ার অফ ফোর্ট একটি গ্রামের বা একটি এরিয়ার শক্তিশালী এক রাজা সামনের এরিয়াতে যখন আক্রমণ করবে, তখন তারা সেই ফোর্টকে ধ্বংস করে তবেই সেই গ্রামকে জয় করতে পারবে। যুদ্ধের সময় ইন্দ্রর পূজা করা হতো, যাতে সেই ক্ষমতা তাদের মধ্যে, ভগবানের দেওয়া ক্ষমতা তারা পেয়ে সেই কার্যে জয়লাভ করে। ঠিক যেমন আমরা কোনো কাজে ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করি যে আমাদের সেই সমস্ত কাজে সফল হওয়ার জন্য যাতে আমরা আশীর্বাদ পাই, একই ধরনের সিস্টেম ঋগ বৈদিক যুগে প্রচলিত ছিল। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গড, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভগবান ছিলেন ইন্দ্র। 250 ঋগ বৈদিক হাইমস ওয়ার ডিভোটেড টু হিম। 250টি ঋগ বৈদিক স্তোত্র তার নামে উৎসর্গ করা হয়েছে। এটা বহুবার পরীক্ষায় এসছে। হু প্লেড দ্য রোল অফ ওয়ার্ডলর্ড অর অলসো রেন গড। তিনি কি যুদ্ধের দেবতা হিসেবেও তাকে পূজা করা হতো এবং বৃষ্টির দেবতা হিসেবেও তাকে পুজো করা হতো। নেক্সট ইম্পর্টেন্ট গড ইজ অগ্নি। পরবর্তী যিনি গুরুত্বপূর্ণ দেবতার স্থানে ছিলেন তিনি হচ্ছেন অগ্নি, এবং তাকে ঋগ বৈদিক যে গ্রন্থ রয়েছে 200টি স্তোত্র তাকে উৎসর্গ করা হয়েছে। নাম্বার 3 বা তার পরবর্তীকালে যে গুরুত্বপূর্ণ দেবতাদের পূজা করা হতো তার মধ্যে বরুণ দেব, সূর্যদেব ওরশিপড ইন 5 ফর্মস, মানে সূর্যদেবেরই 5টি রূপে তাকে পূজা করা হতো। সূর্য, সাবিত্রী, মিত্র, পুষাণ অ্যান্ড বিষ্ণু, সবই সূর্যের রূপ হিসাবে পূজা করা হতো সে সময়। নেক্সট যে পার্টটি রয়েছে এখানে সেটা হচ্ছে সাবিত্রী। সাবিত্রী মন্ত্র, যেটা গায়ত্রী মন্ত্র ডিভোটেড টু গড সাবিত্রী। গায়ত্রী মন্ত্র সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছে, এটিও অনেকবার পরীক্ষাতে এসছে। নেক্সট হচ্ছে সোমা। অরিজিনালি এ প্ল্যান্ট প্রডিউসিং এ পোটেন্ট ড্রিঙ্ক ডিউরিং কোর্স অফ অগ্নিস্থমা স্যাক্রিফাইস। অর্থাৎ যখন স্যাক্রিফিশিয়াল কাজকর্ম হতো, যখন যাগযজ্ঞ হতো, সেই সময় একটা পানীয় তৈরি করা হতো এবং সেই গাছ থেকে একটি তৈরি করা হতো যাকে বলা হতো সোমরস। দ্য 9th মণ্ডল ও ঋগ্বেদের 9ম যে অধ্যায় রয়েছে তাতে 114টি হাইমস সোমদেবের নামে উৎসর্গ করা হয়েছে এবং তাই একে বলা হয় সোমমণ্ডল বলা হয় 9th যে মণ্ডলটি রয়েছে ঋগ্বেদের। এবং এ প্ল্যান্ট, এই যে গাছটি রয়েছে যেখান থেকে সোমরস তৈরি করা হয়, আজও পর্যন্ত সেই গাছটিকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। নেক্সট, দ্য আর্ট অফ হিলিং উন্ডস অ্যান্ড কিউরিং ডিজিজ ওয়ার ইন এক্সিস্টেন্স। সে সময় আর্ট অফ হিলিং উন্ডস মানে আঘাত পাওয়ার পরে সেখান থেকে আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য বা আঘাতকে সারিয়ে তোলার জন্য ওষুধ ব্যবহার করা হয়, সে ওষুধ ব্যবহার করা হয়েছে সেখানে। ওয়ার ইন এক্সিস্টেন্স তার প্রমাণ পাওয়া গেছে। অ্যান্ড কিউরিং ডিজিজ, রোগ সারিয়ে তোলার প্রমাণ ঋগ্বৈদিক যুগে ঋগ্বেদের মধ্যে আমরা পাই, ঋগ্বেদ গ্রন্থে আমরা পাই। দেয়ার ওয়ার এক্সপার্টস ইন সার্জারি। সে সময় সার্জারিতে অর্থাৎ অস্ত্রোপচারে মানুষজন এক্সপার্ট ছিলেন, অস্ত্রোপচারের পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা তাদের মধ্যে ছিল। অ্যালং উইথ হার্বস অ্যান্ড ড্রাগস চার্মস, তারা গাছগাছরা নিয়ে ওষুধ তৈরি করতেন। অ্যান্ড স্পেলস ওয়ার রিগার্ড অ্যাজ ইকুয়ালি পোটেন্সিয়াল ইন হিলিং ডিজিজ, এবং সেই সময়ে আঘাত থেকে বা রোগ থেকে মুক্ত হওয়ার জন্য মন্ত্রতন্ত্র ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ ছিল এবং বেশিরভাগ যে ওষুধ ব্যবহার করা হতো সেটা গাছগাছরা থেকেই তৈরি করা হতো এবং মন্ত্রতন্ত্রের সাহায্যেও তার সেই সমস্ত যে শারীরিক সমস্যা সারিয়ে তোলার একটা প্রচেষ্টা সে সময়ে ঋগ্বৈদিক যুগে ছিল। এরপরে আসি ইকোনমিক লাইফ, অর্থনৈতিক জীবন। গ্রেট ইম্পর্টেন্স ওয়াজ অ্যাটাচড টু হার্ডস অফ কল্ট।
অর্থাৎ গরুর পাল বা গোধনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই অর্থনৈতিক জীবনে। প্রবাবলি বৈদিক পিপল ওয়ার নট ফ্যামিলিয়ার উইথ ক্যাট অ্যান্ড ক্যামেল। সম্ভবত ঐতিহাসিকরা মনে করেন যে বৈদিক পিপল, ঋগ্বৈদিক যুগের মানুষেরা বিড়াল এবং উট তাদের কাছে পরিচিত ছিল না। টাইগার ওয়াজ নট নোন, বাঘ তাদের কাছে পরিচিত ছিল না। বাট দ্য ওয়াইল্ড অ্যানিমালস লাইক লায়ন, এলিফ্যান্ট ওয়ার নোন টু দেম। কিন্তু হাতি এবং সিংহ তাদের কাছে পরিচিত ছিল। ভ্যারি লিটল অফ ট্রেড ওয়াজ দেয়ার। ওখানে ব্যবসা বাণিজ্যের কথা খুব অল্প বিস্তর পাওয়া গেছে ঋগ্বৈদিক গ্রন্থে, ঋগ্বেদে। মানি অ্যান্ড মার্কেট ওয়াজ নোন। অর্থ এবং বাজার এ সম্বন্ধে এখানে ঋগ্বেদে মানুষজন যে জানতো সেটা আমরা এখান থেকে জানতে পারি। বাট দে আর নট এক্সটেন্সিভলি ইউজড, কিন্তু সেটা বহুলভাবে ব্যবহার হতো না। অর্থনৈতিক জীবনে অর্থ এবং বাজার এটাকে বহুলভাবে ব্যবহার হতো না। মেনলি যেটা হতো সেটা হচ্ছে বিনিময় প্রথার মাধ্যমে জিনিসপত্র ওখানে করা হতো, দেওয়া নেওয়া হতো। কাউজ অ্যান্ড গোল্ডস অর্নামেন্টস অফ ফিক্সড ভ্যালু ওয়ার দ্য মিডিয়া অফ এক্সচেঞ্জ। কাউজ অ্যান্ড গোল্ড অর্নামেন্টস, সোনার যে জিনিসপত্র রয়েছে, এবং গোধন অর্থাৎ গরু, এটাই ছিল মিডিয়া অফ এক্সচেঞ্জ, বিনিময় প্রথার প্রধান অংশ। কয়েন্স ওয়ার নট নোন। সে সময় কোনো ধরনের কয়েন জানা ছিল না, বা কোনো ধরনের কয়েনের প্রচলন ছিল না। এবং এইভাবে তারা তাদের অর্থনৈতিক জীবনেও এইভাবে তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক তিনটে জীবনেই ঋগ্বৈদিক এজের আমরা জানলাম। এবং আমরা জানলাম কিভাবে তারা তাদের সমস্ত গ্রাম, ভিস, রাষ্ট্র গড়ে তুলত এবং সেখানে তাদের সম্পূর্ণরূপে তারা করতো। তাহলে এই ঋগ্বৈদিক যুগের এই সুন্দর যে ইতিহাস সেটা জানতে পেরেও আমাদের ঋগ্বৈদিক যুগের এই সুন্দর ইতিহাস শোনার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্য লাইক দেবেন। ঋগ্বৈদিক যুগের এই সুন্দর ইতিহাস জানার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং ইজি লার্নিং। থ্যাংক ইউ।